আচ্ছা, তাহলে আমি শুরু করি। এখন এখন টোটাল আমি দেখতে পাচ্ছি 86 জন চলে এসেছেন। এমনি আপনার আমাকে কেউ বলতে পারেন এই 98, 99, BCDE এই চারটা মিলে টোটাল পার্ট মানে স্টুডেন্ট কতজন? ম্যাম আমাদের 99এই টোটাল 200 এর কাছাকাছি। 99-এ বলতে মানে হচ্ছে 99, BCDE এই চারটা জি নাকি? ম্যাম, জি 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 হ্যাঁ, আচ্ছা, চারটা। এমনি হচ্ছে আপনাদের যে গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপের, ওখানে আমি দেখতে পাচ্ছি 164 মেম্বার্স আর কি। তার মানে সবাই ওখানে জয়েন নেই। আচ্ছা, তাহলে আমি ক্লাসে শুরু করি। আপনারা আপনাদের সবাইকে হচ্ছে নিজেরা মিউট থাকবেন। আর কোনো কোশ্চেন করার থাকলে আনমিউট করে অবশ্যই করবেন, বা আমি কিছু জিজ্ঞাসা করলে আনমিউট করে রিপ্লাই দিবেন। কিন্তু এমনি জেনারেলি মিউট রাখেন, তাহলে হচ্ছে ক্লাসটা নর্মালি নিতে সুবিধা হয়। তো আসসালামু আলাইকুম সবাইকে। আমি হচ্ছে তাসনিম রহমান মৌনিতা, আপনাদের নতুন জয়েন করেছি আপনাদের ডিপার্টমেন্টে। তো হচ্ছে আপনাদের ওপেন যে ফ্লুইড মেকানিক্স ক্লাসটা হচ্ছে আমি নিব। তো আজকে শুরু করি আর কি। আগে হচ্ছে আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যালো? জি ম্যাম, জি ম্যাম, দেখা যাচ্ছে ম্যাম। দেখা জি দেখা যাচ্ছে। ম্যাম, দেখা যাচ্ছে না? যাচ্ছে। জি জি দেখা যাচ্ছে ম্যাম। জি ম্যাম, আচ্ছা, দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি শুরু করি। আপনাদের ফার্স্ট লেকচারটা যেটা, সেখানে হচ্ছে আপনাদের প্রথম যে লেকচারটা, আমরা বেসিক ফ্লুইড মেকানিক্স বলতে আমরা কি বুঝাচ্ছি, এটা হচ্ছে ফার্স্ট লেকচারটাতে থাকবে আর কি। তো আম, এটা কিভাবে রিমুভ করব? এই তো এই শুনি কথা। উপরের ইয়েটা কি আপনাদের ওখানে দেখা যাচ্ছে? জি ম্যাডাম। জি ম্যাম, দেখা যাচ্ছে। হুম, ওই যে এটাকে হুম, বাহ, পুকুরি খাইতেছে। কি বললে? মরে দিলে কুকুর খাইতেছ? সবাই কাইন্ডলি মাইক গুলা মিউট করেন। ওকে। ফার্স্টে হচ্ছে আমরা এখানে এখন শুনতে পাচ্ছেন তো আমাকে, না? জি ম্যাম, শোনা জি যাচ্ছে। ম্যাম, জি ম্যাম শুনতে হ্যাঁ। পাচ্ছেন। আচ্ছা, এখানে হচ্ছে ফার্স্টে কোর্স আউটকামস গুলো আছে, এগুলো অত ইম্পর্টেন্ট কিছু না, এমনি জাস্ট হচ্ছে অ্যাড করা আছে কিন্তু। সমস্যা। সরি, একটু ডিস্টারবেন্স হচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে এগুলো আমরা এমনি জাস্ট, আচ্ছা আমি বুঝতে পারছি না মানে আর কি, এই আনমিউট করলে এই ভিউতে কেন হলো আর কি স্লাইডটা চেঞ্জ হচ্ছে না। আচ্ছা।
আপনারা কি কেউ কিছু বলছেন? আমি শুনতে পাইনি। ম্যাম বললাম রাসেল স্যার পরিবর্তে আসছেন ম্যাম। সরি। রাসেল স্যার আমাদের কোর্স কোঅর্ডিনেটর হ্যাঁ ছিলেন হ্যাঁ রাসেল হ্যাঁ স্যার। হ্যাঁ, রাসেল উনি হচ্ছে এই কোর্সটা অবশ্য অন্য একজন ম্যাডাম নিতেন, নাজিয়া ম্যাডাম নিতেন, আমি দেখেছি। নাজিয়া ম্যাডামের ক্লাস পেয়েছেন আপনারা? না ম্যাম। জি না ম্যাম, পাইনি ম্যাম। আচ্ছা, উনিও হচ্ছে ওনার গ্রাজুয়েশন এমআইএসটি থেকে করা, আমারও গ্রাজুয়েশন এমআইএসটি থেকে করা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি আপনাদের স্ক্রিন শেয়ারটা অফ করে আরেকবার করি, কেন যেন হচ্ছে আমি আনমিউট করলেই আমাকে আমার স্লাইডটা চেঞ্জ হচ্ছে না। ওকে ম্যাম। ওকে ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। এখন ঠিক হয়েছে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন, তাই না? জি ম্যাম। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। ওকে। তো এগুলো হচ্ছে ফার্স্টে মেইনলি হচ্ছে কোর্সের আউটকাম, আর এগুলো দেওয়া আছে। তো মেইনলি আমরা এখানে ফার্স্টে যেগুলো দেখবো যে কোর্স কন্টেন্টটা কি। কোর্স কন্টেন্টের মধ্যে আমরা যেহেতু ফ্লুইড মেকানিক্স আমাদের সাবজেক্টটার নাম, সো এখানে হচ্ছে এটার প্রপার্টিজ, এটার অ্যাপ্লিকেশন গুলা, এটার বিভিন্ন ইকুয়েশনস, রিয়েল লাইফে এটা আমরা কিভাবে ইউজ করতে পারি, ডিফারেন্ট টাইপ অফ ফ্লোস, এগুলো নিয়ে আমরা তারপর পাইপ নেটওয়ার্কস যেগুলো সিভিল ইঞ্জিনিয়ারিং এ লাগে আর কি, এগুলোর ব্যাপারে আমরা মোটামুটি পড়বো। এই ফ্লুইড মেকানিক্সটা হচ্ছে আপনার একটু দুইটাই মিক্স থাকবে, ধরেন থিওরিটিক্যালও পড়াশোনা থাকবে আর এটার মধ্যে বেশ ম্যাথও পাবেন, কারণ হচ্ছে মেকানিক্স যেহেতু অনেক ম্যাথের আর কি পোর্শন থাকবে। আচ্ছা, রেফারেন্স বুক হিসাবে আপনারা এই যে ডগলাসের ফ্লুইড মেকানিক্স বইটা দেখতে পারেন। আমি হচ্ছে এখানে যে আপনাদেরকে পড়াবো এবং ম্যাথ করাবো, এখানে তো দিয়ে দেওয়া থাকবে স্লাইডে, সেম টাইপের ম্যাথ আমরা আপনারা বইগুলো ফলো করে ওখান থেকে করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। আর হচ্ছে বই বই থেকে প্র্যাকটিস করলে একটা সুবিধা হবে যে ধরেন পরীক্ষায়। ওকে, আপনারা কি রেকর্ড চান পরে না? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি রেকর্ডিং দিয়ে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা। তো এই কোর্সটার মেইন অবজেক্টিভটা হচ্ছে যে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ফ্লুইড মেকানিক্সটা কিভাবে কাজে লাগছে, আর হচ্ছে এটার প্রিন্সিপল গুলো কি, আর আমরা যখন কোনো হাইড্রোলিক স্ট্রাকচার করব যেমন স্লুইস গেট বা ড্যাম বা ব্যারেজ, এগুলোতে ফ্লুইড প্রপার্টিস কিভাবে কাজ করে, এটার মানে ফ্লুইড কিভাবে প্রেসার দিচ্ছে, কিভাবে এটার ফোর্স আসে, এটার উপর ডিপেন্ড করে যে আমরা স্ট্রাকচার গুলো বিল্ড করি, সেটার ব্যাপারে আর কি জানতে পারবো। তো
তো প্রথমে যদি আমরা আমাদের সাবজেক্টটার নামটাকে দুইটা ভাগে ভাগ করি, ফ্লুইড আর মেকানিক্স। তো ফ্লুইড বলতে আমরা জেনারেলি হচ্ছে লিকুইডকে খালি বুঝি, কিন্তু আসলে এখানে আমরা যখন ফ্লুইড মেকানিক্স পড়বো, এখানে আমরা শুধু লিকুইডের প্রপার্টিজ পড়বো না। হ্যাঁ, আমরা হচ্ছে ফ্লুইড বলতে এখানে আমরা গ্যাস আর লিকুইড দুইটারই হচ্ছে মানে কাইন্ড অফ এই দুইটার মানে আর কি প্রেসার বা ফোর্সের বা অন্যান্য যে ফ্রিকশনের যে ব্যাপারগুলো, এগুলো কাইন্ড অফ সেম বলে আমরা মানে আর কি একই ইয়ের আন্ডারে এইটা এই এয়ার এবং লিকুইড দুইটার ব্যাপারেই পড়তে পারি। তো এই জন্য আমরা যখন ফ্লুইড বলছি তখন আমরা এখানে এয়ার এয়ারের প্রেসার বা ফ্লুইডের প্রেসার এই দুইটার উপরই আসলে ফোকাস করব। আর এখানে দেখেন একটা লাইন আছে যে সাবস্টেন্স দ্যাট ফ্লোজ আন্ডার অ্যান অ্যাপ্লাইড শিয়ার ফোর্স। তো শিয়ার ফোর্সটা কি আসলে? শিয়ার ফোর্সটা হচ্ছে যে যখন হলো কোনো একটা ফ্লুইড বা এয়ার কোনো একটা জায়গা দিয়ে পাস হচ্ছে, ওইটার প্যারালালে যে ফোর্সটা পার ইউনিট এরিয়াতে ফিল হয় ওইটাকেই হচ্ছে শিয়ার ফোর্স বলে। মানে যে কোনো একটা পাইপের মধ্যে হতে পারে, রিভার হতে পারে, বা একটা রুমের এয়ার প্যাসেজ হতে পারে, সেখানে আপনার এয়ার বা ফ্লুইড যেভাবে পাস হচ্ছে সেইটার যে ফোর্স, সেটা পার ইউনিট এরিয়াতে যেটা, সেটাকে হচ্ছে আমরা শিয়ার ফোর্স বলি। তো এই শিয়ার ফোর্সের আন্ডারে সব সাবস্টেন্সই আপনার ফ্লুইড বলা হয়। আচ্ছা, এরপর হচ্ছে আর মেকানিক্স বলতে আমরা যেটা বুঝি যে আসলে যে কোনো কিছুর এই যে এখানে বলা আছে ওল্ডেস্ট ফিজিক্যাল সায়েন্স, তার মানে যে কোনো কিছু আমাদের আশেপাশে যা কিছু ঘটছে এটাকে যদি আপনি সাইন্টিফিক ভাবে বুঝতে চান, তাহলে আপনি এই দুইটা আর কি মেইনলি মেকানিক্স দিয়ে মেইনলি আমরা বুঝতে পারি। কারণ আর এটার মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে স্ট্যাটিক্স আর ডাইনামিক্স। স্ট্যাটিক্স বলতে যেগুলো সবকিছু স্টেবল ভাবে আছে, যেগুলো অ্যাট রেস্ট, এটার কোনো ভেলোসিটি নেই বা কিছু নেই, একটা পয়েন্টে স্টপ হয়ে আছে, ওটাকে হচ্ছে স্ট্যাটিক্স বলা হয়। আর ডাইনামিক্স বলতে আমরা বুঝাই যেটার একটা ভেলোসিটি আছে, একটা মানে আর কি ডিস্টেন্স ক্রস করছে বা মুভমেন্টের মধ্যে আছে। তো ফ্লুইড মেকানিক্স কেও এই মেকানিক্স অনুযায়ী দুইটা ভাগে ভাগ করা যায়, কিন্তু এখানে থার্ড টাইপটা নিয়ে আসা হয়েছে এভাবে যে মেইনলি হচ্ছে ফ্লুইড স্ট্যাটিক আর ফ্লুইড ডাইনামিক্সই। তো ফ্লুইড স্ট্যাটিক যেটা বললাম যে ফ্লুইড এট রেস্ট, তার মানে একটা একটা মানে ওয়াটার বোলের মধ্যে বা মানে একটা যে কোনো আর কি কি বলবো কন্টেইনারের মধ্যে ফ্লুইড এমনি ফিক্সড ভাবে রাখা আছে, ওটা ফ্লুইড স্ট্যাটিক, ওটার কি প্রেসার ফোর্স এরকম। আর ডাইনামিক্স বলতে যে ফ্লুইডটা মানে ফ্লো করছে, ওটা একটা রিভারের হতে পারে, একটা হচ্ছে কোনো স্লোপি জায়গা মানে হিলি এরিয়াতে হতে পারে। তো এখন এই ডাইনামিক্সটাকে দুইটা ভাগে ভাগ করার কারণ হচ্ছে এটাকে আমরা দুইটা ভাবে কনসিডার করতে পারি। একটা হচ্ছে এই ভেলোসিটিটা উইদাউট কনসিডারিং ফোর্স এন্ড এনার্জি। মানে ধরেন আমাদের আশেপাশে তো হচ্ছে এয়ার ফোর্স আছে, যে মানে এয়ারের যে প্রেসারটা আসে মানে আর কি ফ্লুইড যখন ফ্লো হওয়া শুরু করে, বা অন্যান্য ফ্রিকশন যখন মানে যে যেই সয়েলটা বা যে ল্যান্ডটার উপর দিয়ে যাচ্ছে সেটার উপরের সেটার যে ফ্রিকশন, সেগুলোকে কনসিডার না করলে যেটা হয় সেটা হচ্ছে ফ্লুইড কাইনেমেটিক্স। আর হলো যদি আমরা এই সব রিয়েল লাইফ ইনসিডেন্ট গুলোকে কনসিডার করি, যে ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, ফোর্স, এগুলো মানে কনসিডার করলে যেই টাইপের ফ্লুইডটা পাওয়া যায় সেটা হচ্ছে যে ফ্লুইডের ডাইনামিক বলা হয় আর কি। আপনারা কি বুঝতে পারছেন এটা? হ্যালো? জি ম্যাম। ম্যাম আচ্ছা, বুঝতে পারতেছি। হ্যাঁ ঠিক আছে, আপনারা একটু রেসপন্স করবেন তাহলে আমি বুঝতে পারবো। আছেন, আর না হলে আমি বুঝতে পারি না যে আমি বলছি আপনারা শুনছেন কিনা, প্লাস হচ্ছে এমনও হতে পারে আমি জি বলছি ম্যাম। কিন্তু আপনার মানে মিউট বা নেটের সমস্যা পৌঁছায়নি আপনাদের কাছে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ ফ্লুইড মেকানিক্স। তো এটা পড়ার কারণ কি, আমি তো এমনি বললামই যে মানে ইঞ্জিনিয়ারিং এ আমাদের সব প্রজেক্টেই দেখা যায় যে যেহেতু আমাদের মানে যে কোনো একটা বিল্ডিং বানাতে গেলেও সেখানে একটা পাইপলাইন থাকতে হয়, মানে আর কি ওখানে ওয়াটার সিস্টেম কিভাবে হবে, বা হচ্ছে যে কোনো একটা নর্মাল ল্যান্ড যেখানে এগ্রিকালচার ল্যান্ড, সেখানে ধরেন রেইন ওয়াটার জমলো বা হচ্ছে ফ্লাড ওয়াটার জমলো, সেটাকে কিভাবে ড্রেনেজ সিস্টেম করা হবে, সেটা একটা। আর এখানে এই দুটা তো ফার্স্ট দুটা গেল, ওয়াটার পাইপ আর স্টোম ওয়াটার ড্রেনেজ সিস্টেম। এরপর যেটা বলা আছে এয়ারক্রাফট, এয়ারক্রাফটটা কিভাবে এসেছে, আমি ওই যে যেটা বললাম ফ্লুইড বলতে কিন্তু আমরা এখানে জাস্ট হচ্ছে ফুয়েল বা ওয়াটারটাকে বুঝবো না, এখানে হচ্ছে আমরা মানে আর কি এয়ারটাকে তো এটার সাথে কনসিডার করব। তো এখানে এয়ারক্রাফটে ফ্লুইড মেকানিক্স এর পার্টটা হচ্ছে এই যে যখন
আকাশে মানে কোনো প্লেন বা এরকম এয়ারক্রাফট বা কোনো কিছু থাকে, তখন যে ওরা একটা মানে এয়ারের প্রেসার ফিল করে আশেপাশ থেকে, সেটার জন্য ওই এয়ারক্রাফটটা তৈরিতে কেমন স্টেবিলিটি দরকার বা ওটার আন্ডারস্ট্যান্ডিংটা কেমন হবে, সেইটার জন্য এই ফ্লুইড মেকানিক্সটা লাগে। এরপরে যেটা বলা আছে, আপনার মনে হয় কেউ একজন আনমিউট আছেন। সবাই সাধারণ mute ভাই, করে দেন আপনি ম্যাম। একটু সাধারণ ভাই একটু ক্লোজ করেন। শাহপরান ভাই আপনার মাইকটা মিউট করে। আচ্ছা, আহ ঠিক আছে। এরপরে হচ্ছে এয়ারক্রাফটটা তো বুঝতে পারলাম, এরপর হচ্ছে ব্রেক সিস্টেম যেটা, সেটাতে আমরা ফ্লুইড মেকানিক্সটা কিভাবে আছে এইখানে আমরা দেখবেন গাড়ি যখন এখানে পরে একটা ছবি আছে, হ্যাঁ, মানে গাড়িতে আমরা যখন ব্রেক দেই, গাড়িতে ব্রেকটা প্রেস করি, একটা প্রেসার দেই না, তো এই প্রেসারটা হয় কি, একটা পিছে একটা সিলিন্ডার আছে যেটাতে হলো আপনার ফ্লুইড থাকে, ওই ফ্লুইডের উপর প্রেসার দেয়। ওই ফ্লুইডটা যে আরেকটা সিলিন্ডার থাকে, সে যেটার মধ্যে হুইলের আর কি ক্যালিপার বলে একটা পার্ট থাকে, ওইটাতে প্রেসার দিলে আপনার হচ্ছে যে গাড়ির চাকাটা থেমে যায়। তো মানে দেখতে পাচ্ছেন এখানে মানে মেইনলি আমরা যে মানে আর কি পা দিয়ে প্রেস করছি ব্রেকটাকে, কিন্তু মানে ফ্লুইডের উপর প্রেসার দিয়ে ওই প্রেসারটা কন্টিনিউ করে আপনার হচ্ছে ব্রেক সিস্টেমটা কাজ করে। তো হচ্ছে আপনার ব্রেক সিস্টেমে ফ্লুইড মেকানিক্সটা লাগে। আর হিটিং অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেম বলতে বোঝাচ্ছে যে আমাদের রুমে যে এয়ার কন্ডিশনার থাকে বা এসি থাকে, এখানে কি হয়, এখানে মেইন মেকানিজমটা হচ্ছে যে আপনার হট ওয়াটার মানে রুমে, ওয়াটার বলছি, হট এয়ারটা যে রুমের হট এয়ারটাকে মানে ফার্স্টে হচ্ছে এসির ভিতরে নেয়, তারপরে সেটাকে ফিল্টার করে প্লাস ওর হিটটা অ্যাবজর্ব করে নিয়ে কুল এয়ারটাকে হচ্ছে আপনার বাইরে দিয়ে দেয়। মানে এসির কাজটা তো তাই। তো এই যে পুরো প্রসেসটা, এয়ারটা ভিতরে নিল, সেটাকে হলো কুল করে তারপর আবার বাইরে দিল, এখানেও আমাদের ফ্লুইড মেকানিক্স এর কাজ হয়। আর কার্স একটা তো ব্রেক সিস্টেমের মধ্যে, আর বোট বা সাবমেরিন বলেন বা এরকম ড্যাম বলেন বা যেটাই বলেন, এগুলোতে তো হচ্ছে আপনার মানে ফ্লুইড অবশ্যই মানে আর কি ওয়াটারের প্রপার্টি মানে অনুযায়ী ওইটা কিভাবে চলবে, সাবমেরিন হোক বা যে কোনো শিপ হোক বা যেটা হোক, সেটা মানে ওখানে কিভাবে মেকানিজমটা ওখানে চলবে, তো অবশ্যই ফ্লুইডের উপর ডিপেন্ড করে যে এটার মানে কতটুকু ফোর্স নিতে পারবে, কতটুকু ভেলোসিটি হলে এটা ওয়াটারের মধ্যে দিয়ে কন্টিনিউ হবে, বা কতটুকু ভেলোসিটিতে কতটুকু স্কাওয়ার হবে, এগুলোও হচ্ছে আপনার এই ফ্লুইড মেকানিক্স এর উপরে ডিপেন্ড করছে। আচ্ছা, এরপরে হচ্ছে এটা খুবই বেসিক, এমনি আমরা জানি যে সলিড আর ফ্লুইডের ডিফারেন্সটা কি। সলিড তো আসলে হচ্ছে খুবই স্ট্রং হয়, এটাকে আপনি যখন এখানে কি বলেছে যে সলিডস ডোন্ট ফ্লো আন্ডার দি অ্যাকশন অফ ফোর্স বাট ডিফর্ম, অলসো সলিডস ক্যান রেজিস্ট অ্যান্ড অ্যাপ্লাইড শিয়ার বাই ডিফর্মিং। তার মানে হচ্ছে আপনারা সলিডে যখন আমরা কোনো ফোর্স দেই, এটা হচ্ছে সাথে সাথে আর কি ব্রেক হয়ে যাওয়া বা ওরকম হয় না, বা মানে একদম মুভ হয়ে যাওয়া এরকম না, কিন্তু এটা ডিফর্ম হয়, মানে একটা শেপ থেকে আরেকটা শেপ হয়। প্লাস এই যে ডিফর্ম হচ্ছে তার মানে হলো আর ফ্লুইডের ক্ষেত্রে যেটা হয়, আপনি ফ্লুইডে যখনই হচ্ছে কোনো ফোর্স দিবেন, ওটা আপনি হয়তো এমনি বুঝতে পারবেন না ভিজুয়ালি, কিন্তু আপনার অবশ্যই ফোর্সটা ফ্লুইডের মধ্যে হচ্ছে এই যে এরকম ট্রায়াঙ্গেল শেপে ওয়ার্ক করবে। এগুলো আমরা ডিটেলস আরো পড়বো কিভাবে হচ্ছে ফোর্স হলো ফ্লুইডের মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়। তো এটাই আর কি, মানে মেইনলি ডিফারেন্স এটাই যে মানে হচ্ছে সলিডের যে মানে আমরা যখন ফোর্স দিব সেটার একটা ভিজিবল ডিফরমেশন আছে, কিন্তু ফ্লুইডেরটা আমরা বুঝতে না পারলেও সেটা হচ্ছে কোনো স্ট্রাকচার থাকলে বা কোনো যদি ওখানে ওয়াটারের উপর কোনো মানে ওয়াটার মানে রাইডের কোনো কিছু থাকে, তো তাহলে সেটার উপর আমরা আর কি ফোর্সটা ফিল করতে পারি। তো আম, আর এমনি এই ফ্লুইডের মধ্যে তো আমরা দুইটা জিনিসকে বলছি, সেটা হচ্ছে যে গ্যাসেস আর লিকুইড। তো এই গ্যাসেস আর লিকুইডের মধ্যে পার্থক্যটা আমরা আসলে এটা ছোটবেলা প্রাইমারি লেভেলে মোটামুটি পড়েছি, যে হচ্ছে মলিকিউলার গুলা মোটামুটি গ্যাসের অনেক দূরে দূরে থাকে, এই জন্য এটা অলমোস্ট মানে ক্যাপচারেবল না, আর হচ্ছে যে আমরা ওটাকে দেখতেও পাই না। কিন্তু ফ্লুইডটাতে মলিকিউলস গুলো একটু ইজিলি থাকে বলে আমরা তাও মানে ওয়াটার, কেরোসিন, হানি যেটাই বলেন, এগুলো আর কি খালি চোখে দেখতে পারি। আর হচ্ছে আরেকটা যেটা এখানে হলো আপনার ইয়ে বলেছে, সেটা হচ্ছে গ্যাস হচ্ছে ভেরি কম্প্রেসিবল।
হ্যাঁ মানে যেহেতু এটার মলিকিউল গুলো মানে অনেক আলাদা আলাদা থাকে, এটাকে ইজিলি হচ্ছে কম্প্রেস করা যায়। আর ফ্লুইড হচ্ছে রিলেটিভলি ইনকম্প্রেসিবল, মানে গ্যাসের চেয়ে কম ইনকম্প্রেসিবল হয় ইনডিফিনিটলি। কারণ কি মানে এটা তো যেহেতু গ্যাস যে কোনো একটা জায়গায় ছেড়ে দিলে যদি এয়ারটাইট জায়গা না হয়, পুরাটা জায়গা যেহেতু স্প্রেড হয়ে যায়, তো অবশ্যই এটা এক্সপ্যান্ড করে পুরাটা জুড়ে। কিন্তু লিকুইডটা হচ্ছে আপনার দেখা যায় যে একটা শেপ থাকলে ওটার উপর ডিপেন্ড করে যে ওইটার শেপ অনুযায়ী লিকুইডটা ওইটুকু এক্সপ্যান্ড করে আর কি। আচ্ছা, আর হচ্ছে যেটা আর এখানে যে লাস্টলি যেটা লিকুইডে আছে যে মে হ্যাভ আ ফ্রি সারফেস। ফ্রি সারফেসটা মানে কি, ধরেন আপনার যদি একটা পাইপ লাইনের মধ্যে ওয়াটার যায়, তাহলে ওই পাইপটার মধ্যেই হচ্ছে পুরা ওয়াটারটা যাচ্ছে, ওটার কোনো ফ্রি সারফেস নেই, মানে আমরা দেখতে পাচ্ছি না, বা এয়ারের সাথে কন্ট্রাক্টে আছে এরকম কোনো সারফেস নেই। কিন্তু আম, আমরা যখন হচ্ছে আহ মানে ফ্লুইডটা এমন হবে ওপেন এয়ারে, মানে হচ্ছে ধরেন সি হতে পারে, রিভার হতে পারে, বা একটা কন্টেইনারে ওয়াটার রেখেছি যেটা ক্লোজড না, তার মানে এটার উপরের সারফেসটা কিন্তু এয়ারের সাথে কন্ট্যাক্টে আছে। তো এই জন্য বলেছে যে এই ফ্রি সারফেস মানে হলো ফ্লুইডের কোনো একটা সাইড মানে আর কি এয়ারের সাথে কন্ট্যাক্টে আছে নাকি। তো জেনারেলি পাইপের ফ্লো গুলো বা ক্লোজড কোনো একটা জায়গার ফ্লোতে ফ্রি সারফেস থাকে না, কিন্তু হচ্ছে যখন আপনি এরকম ওপেন কোনো একটা কন্টেইনার বা হচ্ছে রিভার বা সি যে কোনো কিছু বুঝাবেন, ওটার একটা ফ্রি সারফেস থাকে যেটা হচ্ছে যে উপরে আমরা দেখতে পাই, যেটা এয়ারের সাথে কন্ট্যাক্টে থাকে। আচ্ছা, এইটা হচ্ছে আপনাদের ফার্স্ট লেকচারটা। হ্যাঁ, এই লেকচারটাতে আপনাদের কোনো সমস্যা আছে কারো বুঝতে কিছু? না ম্যাম। না ম্যাডাম হ্যাঁ ম্যাম। এটা খুবই বেসিক ছিল, এটাতে সমস্যা থাকার কথা না। এখন আপনাদের জন্য একটু কষ্টের ব্যাপার হলো, যেহেতু আমি এটা একদিনের লেকচার হওয়ার কথা, কিন্তু যেহেতু আমি অলরেডি থার্ড উইকে আমার মানে লেকচার একটু পিছিয়ে আছি, আমি আরেকটা লেকচারের কিছু অংশ আপনাদেরকে পড়াবো। হ্যাঁ, একটু ধৈর্য ধরে থাকবেন। ঠিক আছে আচ্ছা, ম্যাম। ঠিক আছে ম্যাম। ওকে, এরপরে যেটা পড়াবো এই স্লাইডটা কি দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা জি ম্যাম, যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা সেকেন্ড লেকচারে যেটা পড়বো সেটা হচ্ছে ফ্লুইড প্রপার্টিজ। তো এখানে হচ্ছে ফ্লুইডের মেইনলি হচ্ছে বিহেভিয়ারটা কেমন, কি কি বিষয় হচ্ছে ফ্লুইডের উপর ডিপেন্ড করে, আর ফ্লুইডের কোন কোন বিষয়গুলো কনসিডার করে আমরা যে কোনো ক্যালকুলেশন করি, কোনো স্ট্রাকচার তৈরি করি, সেই ব্যাপারগুলো জানবো। তো প্রথমত হচ্ছে এখানে বলেছে যে ফ্লুইড মেকানিক্স ইজ দ্য স্টাডি অফ দ্য বিহেভিয়ার অফ ফ্লুইডস ইদার এট রেস্ট অর ইন মোশন। তার মানে কাইনেটিক স্ট্যাটিক হোক আর ডাইনামিক হোক, এই ফ্লুইড মেকানিক্স এই দুইটা টাইপের ফ্লুইডেরই আমরা বিহেভিয়ার নিয়ে স্টাডি করি। তো এটার ফার্স্টলি যেটা আমাদেরকে জানতে হবে যে ফ্লুইডে যে প্রেসারটা কাজ করে, এমনি এটা নর্মাল প্রেসারের মতোই। এই প্রেসারটা হচ্ছে আপনাদের, আমরা প্রেসারের ফর্মুলা তো আগে থেকেই পড়েছি যে প্রেসার ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। তো হচ্ছে এইখানেও সেম, যে মানে আর কি প্রেসার ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। একটু একটা মিনিট। আচ্ছা, তো হচ্ছে প্রেসারের যে ফর্মুলাটা, এটা আমরা আগে ছোটবেলা থেকে যেটা পড়েছি এটাই, যে প্রেসার ইকুয়াল টু ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। তো এই যে এখানেও এবার একই কথাটা বলা আছে যে ফ্লুইডস ক্যান বি লিকুইড অর গ্যাসেস, আর গ্যাসেস আর রেডিলি কম্প্রেসিবল বাট লিকুইডস আর স্লাইটলি কম্প্রেসিবল, লেস দেন গ্যাস। আচ্ছা, এরপরে হচ্ছে যেটা আমরা মাস জানবো সেটা হচ্ছে মাস ইজ দ্য প্রপার্টি অফ আ বডি অফ ফ্লুইড দ্যাট ইজ আ মেজার অফ ইটস ইনার্শিয়া ও রেজিস্ট্যান্স টু চেঞ্জ ইন মোশন। আচ্ছা, এখানে একটু কঠিন করে ডেফিনেশনটা দেওয়া আছে, কিন্তু মাস মেইনলি আমরা জানি যে আমাদের মানে মেইনলি যে আমাদের বডির ওয়েটটা বলবো না আসলে কেজিতে, মানে আমরা যেটা আর কি
মেজার করতে পারি আমাদের বডির যে টোটাল কম্বিনেশনের যে ওইটা হচ্ছে মাস বলা হয়। তো এইখানে ফ্লুইডের মাসটা কেন ইম্পর্টেন্ট, কারণ মাসটা যত বেশি হবে এইখানে এই জন্য এটা বলা হয়েছে, হ্যাঁ, ইটস ইনারশিয়া রেজিস্ট্যান্স। তার মানে ফ্লুইডের মাস যত বেশি হবে তার মানে ওটার inertia বেশি হবে, পড়া ওটার হচ্ছে কম্প্রেসিবিলিটি বা যে কোনো চেঞ্জ আনা অন্য কিছু হচ্ছে কঠিন হবে যেটার মাস বেশি হবে। আচ্ছা, এরপরে হচ্ছে, আচ্ছা আবার তো এই প্রবলেমটা হলো, আবার স্লাইড চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, আমরা গ্র্যাভিটির জন্য আর কি যে যে মাটিতে দাঁড়িয়ে আছি, তো এটা একটা ফোর্স দিচ্ছে মাটিতে, তো এই যে এটাই যে আমরা যে আমাদের ওয়েটটা নিয়ে দাঁড়িয়ে রয়েছি গ্র্যাভিটির সাথে একটা রিলেশন আছে, এই ফোর্সটাকেই হচ্ছে আপনার ওয়েট বলা হচ্ছে। তো এমনি ফোর্সের যে আমরা ফর্মুলা জানি, সেটা হচ্ছে যে ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু এরিয়া। তো এইখানে যখন ওয়েটের ক্ষেত্রে হয় তখন সেই এরিয়া বলছি মাস ইন্টু অ্যাক্সেলারেশন, কিন্তু যখন হচ্ছে ওয়েটের ক্ষেত্রে হয় এই অ্যাক্সেলারেশনটা মানে হলো সবসময় হচ্ছে যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনটা হবে, যেটা হচ্ছে 9.8। এটা দিয়ে আমরা সবসময় ওয়েটটা মেজার করি। তো এখানে দেখেন এটার দুইটাই ভ্যালু আছে দুইটা ইউনিটের জন্য। কারো একজনের আনমিউট আছে, সে মিউট করে দেন, হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, তো হচ্ছে দেখেন দুইটা হলো আমরা গ্র্যাভিটির ইয়ে পাই, একটা হচ্ছে যে মিটার পার সেকেন্ডে যেটা এসআই ইউনিটে, সেটার হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর ফিট পার সেকেন্ড স্কোয়ারে এটা হচ্ছে ইউএস সিস্টেমে, তো এটা হচ্ছে আপনার 32.2। আচ্ছা, এরপরে হচ্ছে প্রথমটা কেমন হচ্ছে, আচ্ছা এরপরে হচ্ছে এইখানে যেটা ইউনিটের এগুলো দেখানো আছে, এগুলো অবশ্য আমরা হচ্ছে মোটামুটি ছোটবেলায় মনে হয় ফিজিক্স বইটা পড়েছি 9-10-এর, যে হচ্ছে আপনার লেন্থের ইউনিট মিটার, টাইমে সেকেন্ড, মাসের, এগুলো আসলে দেখানোর কারণ হচ্ছে যে আমরা যখন পরে ফোর্সের ইউনিটটা বের করি নিউটন, সেই নিউটনটা হচ্ছে আসলে কেজি মিটার। ইউজ করি প্রেসারে, সেটা হচ্ছে প্যাসকেল অথবা নিউটন পার মিটার স্কোয়ার। হ্যাঁ,
কিলো প্যাসকেল আর নিউটন পার মিটার স্কোয়ারের ইয়েটা একই। সরি, প্যাসকেল আর নিউটন পার মিটার স্কোয়ারের হচ্ছে লেভেলটা কি, মানে 1 প্যাসকেল ইকুয়াল টু 1 নিউটন পার মিটার স্কোয়ার। তো মানে আমরা অ্যাটমসফেরিক প্রেশারটা এই বার দিয়ে বা নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল দিয়ে মেজার করি। আচ্ছা, এইখানেও কতগুলো ইউনিটের ইয়ে দেওয়া আছে, এগুলো জাস্ট আপনারা এমনি দেখেন, আপনাদের জানার জন্য এখানে দেওয়া আছে। আচ্ছা, এরপর হচ্ছে ফ্লুইডের যে মেইনলি প্রপার্টি গুলো, এখানে টোটাল হচ্ছে আমরা 7টা প্রপার্টি দেখতে পাচ্ছি: ডেনসিটি, স্পেসিফিক ওয়েট, স্পেসিফিক ভলিউম, স্পেসিফিক গ্র্যাভিটি, সারফেস টেনশন, কম্প্রেসিবিলিটি, ভিসকোসিটি। তো এই প্রপার্টি গুলো আমরা দেখবো আর কি, মোটামুটি যে ফ্লুইডের এই প্রপার্টি গুলো জানলেই আমরা এটার উপর বেস করে বিভিন্ন ম্যাথ করি, বিভিন্ন হচ্ছে প্রবলেম সলভ করি, যার জন্য হচ্ছে আমরা বুঝতে পারি যে মানে কোন জায়গায় কেমন স্ট্রাকচার করতে হবে বা কেমন মেজারমেন্টের পাইপ নিতে পারবো, কেমন প্রেসার থাকবে। তো হচ্ছে ফার্স্টে ডেনসিটি। ডেনসিটিটাও এই যে আমাদের ছোটবেলার জানা, যে ডেনসিটি হচ্ছে মাস পার ইউনিট ভলিউম, তার মানে হচ্ছে কেজি পার মিটার কিউব। তার মানে প্রতি ইউনিট ভলিউমে কতটুকু হচ্ছে যে একটা ফ্লুইডের ওয়েট আছে, সেটাকে হচ্ছে ডেনসিটি বলে। আর স্পেসিফিক ডেনসিটিটা কি, এটা হচ্ছে ওয়েট পার ইউনিট ভলিউম। ওই যে মানে দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে আবার ওই একই, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনে জি এর ডিফারেন্স। কারণ হচ্ছে এখানে আমরা বলছি যে হচ্ছে মাস পার ভলিউম, মাস ডিভাইডেড বাই ভলিউম, আর এখানে বলছি হচ্ছে ওয়েট ডিভাইডেড বাই ভলিউম। তো এই জন্যই এই দুইটার রিলেশন আমরা এভাবে দেখাতে পারি, তাই না? কারণ হচ্ছে আমার তো এই পেন ইউজ করতে ভয় লাগছে, এই পেন ইউজ করলেই তারপরে হচ্ছে আপনার আবার কাজ করছে না। আচ্ছা, এই যে দেখেন, গামা ইকুয়াল টু হলো, সেভাবে লেখা হচ্ছে না, ডাব্লিউ বাই ভি। সো এই ডাব্লিউটাকেই আমরা আবার লিখতে পারি হচ্ছে এম আর, সরি ব্যাড হ্যান্ড রাইটিং এর জন্য, এটা তো আসলে এখানে লিখছি বলে এরকম হচ্ছে। তো হচ্ছে এমজি, এই ডাব্লিউটাকে এমজি লিখতে পারি। তো পরে আবার কি হয়, এই এম বাই ভি মানেই কি আমরা রো জানি, তাহলে রো আর হলো জি। তাহলে বুঝতে পেরেছেন যে এই যে ডেনসিটি আর স্পেসিফিক ওয়েটের এই, সরি, স্পেসিফিক ওয়েটের এই রিলেশনটা আপনারা কি বুঝতে পেরেছেন কিভাবে এসেছে এটা? জি ম্যাম। জি ম্যাম। ঠিক আছে। জি আচ্ছা, ম্যাম। এরপরে আচ্ছা, এরপর হচ্ছে স্পেসিফিক স্পেসিফিক ভলিউম। এটাকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানেও হচ্ছে যে আপনার স্পেসিফিক ভলিউমটা হচ্ছে যে ভলিউম ডিভাইডেড বাই মাস হয়। তো হচ্ছে স্পেসিফিক ভলিউম তাহলে পাই, তার মানে হচ্ছে পার কেজিতে আপনার কতটুকু আর কি ফ্লুইডের ভলিউম আছে, মানে এটা ইয়ের উল্টা, তাই না? যেহেতু আমরা ডেনসিটিটা বলেছিলাম যে পার কেজিতে কতটুকু, পার ভলিউমে কতটুকু কেজি আছে, তো এইখানে উল্টা, যে পার কেজিতে হচ্ছে কতটুকু ভলিউম আছে। আর এইখানে হলো, ও সত্যি এটা তো ডিস্টার্ব করছে। আচ্ছা, দাঁড়ান আমি
যাবো না। হচ্ছে এরপরে হচ্ছে যেটা বলছিলাম যে ডেনসিটিটা হচ্ছে পার মিটার কিউবে কতটুকু কেজি, মানে ওয়েটটা কত, মাসটা কতটুকু, তো হলো আপনার স্পেসিফিক ভলিউমটা হচ্ছে তার উল্টাটা, জাস্ট যে হচ্ছে পার কেজিতে কতটুকু হচ্ছে আমরা ভলিউম অফ ফ্লুইড পাচ্ছি, তো এই জন্য জাস্ট 1/ρ এটা আর কি স্পেসিফিক ভলিউম ইকুয়াল টু। আচ্ছা, এরপরে হচ্ছে ওকে, স্পেসিফিক গ্র্যাভিটি আমরা যদি পড়ি, যে কোনো লিকুইডের আমরা স্পেসিফিক গ্র্যাভিটি বের করতে পারি। তো স্পেসিফিক গ্র্যাভিটিটা দিয়ে আমরা মেইনলি হচ্ছে ওই লিকুইডটা কেমন প্যাটার্নের সেটা হচ্ছে বুঝতে পারি, যে সেটার রিলেটিভ ডেনসিটিও বলা হয়, যেটার মানে আর কি মাটির ভাইয়া ওইটা কেমন হবে বা পিঠা ওটার বানানোর ফ্লো জন্য? ক্যাপাবিলিটি কেমন, এইটাও হচ্ছে আপনার স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে বোঝা যায়। তো স্পেসিফিক গ্র্যাভিটিটা আমরা যেভাবে বের করি সেটা হচ্ছে যে যে কোনো লিকুইডের জন্য যদি আমরা ফর্মুলাটা হচ্ছে ওয়েট ডেনসিটি অফ লিকুইড ডিভাইডেড বাই ওয়েট ডেনসিটি অফ ওয়াটার। তার মানে নিচে সবসময় আপনাদের হচ্ছে ওয়েট ডেনসিটি অফ ওয়াটার থাকবে, আর মিউট করে দেন সবাই রে ম্যাম। মাইকটা মিউট করেন ভাই। আপনাদেরটা কেমন এটা জানি না। না আচ্ছা যিনি আছেন উনি মনে হয় শুনছেন না যে একটু mute করে দিন। জি জি, সে বাইরে আছে। গুড রিভিউয়ার। দাঁড়ান। এভাবে ক্লাসে ফাঁকি দেয়। মিউট করে দিলে সমস্যা কি সবাইকে, যে আমি কোনো কিছু কোশ্চেন করলে বুঝতে পারবো না, আবার হচ্ছে যে আপনারা শুনছেন কিনা এটাই সমস্যা, কিন্তু সবাই আসলে নিজেই মিউট হয়ে গেলে ভালো। আচ্ছা, আপনারা যেটা করবেন, আমি আপনাদেরকে এখন হচ্ছে এই লেকচারটা দিতে থাকি আর সবাইকে মিউট করে রাখলাম। আপনারা যদি এমন মনে করেন যে শুনতে পাচ্ছেন না বা কিছু, আপনাদের যে হোয়াটসঅ্যাপ ইয়েটা আছে, গ্রুপটা আছে, ওখানে হচ্ছে আমাকে মেসেজ দিবেন যে আপনারা শুনতে পাচ্ছেন না। হ্যাঁ, তো আমি লেকচারটা কন্টিনিউ করি, আর এমনি প্রবলেম থাকলে আমি ক্লাসের লাস্টে জিজ্ঞেস করব। আর যদি শুনতে না পান বা এই জাতীয় সমস্যা হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে, তো আমি বুঝতে পারবো, তখন হচ্ছে আমি লেকচারটা স্টপ করে দিব, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, ওকে। আচ্ছা, এখানে যেটা বলছিলাম যে আমরা যে কোনো লিকুইডের জন্য হচ্ছে যে তা সেটার একটা স্পেসিফিক গ্র্যাভিটি বের করতে পারি। তো সেইটা বের করার জন্য আমাদের স্ট্যান্ডার্ড হিসাবে সবসময় হচ্ছে ওয়াটারের ওয়েট ডেনসিটিটা নিতে হয়। হ্যাঁ, ওয়াটারের ওয়েট ডেনসিটি বা ডেনসিটি যেটাই বলেন সেটাকে নিতে হয়। তো মেইনলি এখানে ফর্মুলাটা হচ্ছে এটা, যে মেইনলি ফর্মুলাটা হলো যে এই যে কোনো একটা লিকুইডে যখন হচ্ছে আমরা ডেনসিটি বের করতে চাবো, বা সেই লিকুইডে যখন স্পেসিফিক ডেনসিটি বের করতে যাবো, সেটাকে কি করতে হবে, ওই লিকুইডের ডেনসিটি ডিভাইডেড বাই ওয়াটার ডেনসিটি করতে হবে। অথবা যদি কোনো লিকুইডের মনে করেন আপনারা স্পেসিফিক গ্র্যাভিটি জানেন আর ডেনসিটি অফ ওয়াটার বের করবেন, তখন হচ্ছে এই যে দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে যেমন মার্কারির হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি আমরা জানি 13.6। হ্যাঁ, এখন এটা যদি ডেনসিটি আমরা বের করতে চাই তাহলে জাস্ট স্পেসিফিক গ্র্যাভিটির সাথে ডেনসিটি অফ ওয়াটার মানে 1000টাকে মাল্টিপ্লাই করে দিলেই আমরা এই মার্কারির ডেনসিটিটা জানতে পারবো। আবার উল্টাটাও হতে পারে যে ধরেন আপনারা মার্কারির ডেনসিটিটা অলরেডি জানেন, তো ওয়াটার ডেনসিটি দিয়ে জাস্ট ডিভাইড করলেই আপনারা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটিটা পাবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আচ্ছা, এরপর হচ্ছে সারফেস টেনশন। সারফেস
টেনশনটা কি, যে মানে ওয়াটারের যে আমরা বলেছিলাম না যে মানে যে কোনো লিকুইডের যদি পাইপে না থাকে, যে কোনো একটা কন্টেইনার বা রিভার এরকম থাকে, তাহলে ওর একটা ফ্রি সারফেস থাকে। এই যে উপরের যে ফ্রি সারফেসটা যেটা এয়ারের সাথে কন্ট্রাক্টে আছে, তো ওই সারফেসটাতে আপনার যে কোনো কিছু রাখলে ওই সারফেসটা যে ফোর্স ফিল করবে, বা ওই সারফেসটা যে লিস্ট অ্যামাউন্ট অফ তার এরিয়া আর কি কোনো যে কোনো কিছুর জন্য দিতে চায়, সেইটাই হচ্ছে যে ওই লিকুইডটা সারফেস টেনশন বলে। দেখেন এখানে ডেফিনেশনটা যেটা দেওয়া আছে, সারফেস টেনশন ইজ দ্য টেন্ডেন্সি অফ দি মিনিমাম সারফেস এরিয়া পসিবল। তার মানে হচ্ছে এই যে উপরে যে অ্যাট রেস্টে উপরে যে হচ্ছে সারফেসে যে আপনার এই যে সারফেসটা, ওয়াটার যে সারফেসটা অ্যাট রেস্টে রয়েছে বা হচ্ছে যেটা অ্যাটমসফিয়ারের সাথে কানেক্টেড আছে, সেটা সেখানে আপনি যখন কোনো কিছু দিবেন, যে কোনো একটা মানে আর কি পার্টিকেল বা অবজেক্ট, তখন সেটার জন্য যে ফোর্সটা ফিল করবে আহ, ওই লিকুইডের সারফেসটা প্লাস ও যে মানে আর কি মিনিমাম সারফেস এরিয়াটা দিতে যাবে ওই সেইটা ওই সারফেস টেনশন বলা হয়। তো কারণে যেই হলো ডেন্সিটি, সেই ম্যাটেরিয়ালটা ওয়াটার উপরে ফ্লোটিং অবস্থায় থাকে। ম্যাটেরিয়ালটার হচ্ছে ডেন্সিটি লো, সেই ম্যাটেরিয়ালটা দেখা যায় যে হচ্ছে ওয়াটারের মধ্যে সাবমার্জড হয়ে যায়। তো এখানে আমরা ডেন্সিটি দিয়ে যখন বলবো যেটার হাইয়ার ডেন্সিটি সেটা হচ্ছে ওয়াটারে ফ্লোট করবে, আর যেটার হাইয়ার ওয়েট সেটা হচ্ছে সাবমার্জ হবে। এটা কিন্তু এখন হচ্ছে কেজি পার মিটার কিউবে দিই আমরা, হ্যাঁ। যেটা লাইট ওয়েট সেটারই হচ্ছে কেজি পার মিটার কিউবটা ওভাবে হায়ার ডেন্সিটিতে থাকে, যার জন্য হচ্ছে ওটা ফ্লোটিং অবস্থায় থাকে। আর যেটা হলো লোয়ার ডেন্সিটি সেটা হচ্ছে সাবমার্জ থাকে, বা মানে আর কি এরকম দুইটার মাঝামাঝি হলে ওটা পার্টলি সাবমার্জড অবস্থায়ও থাকতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে ফ্লুইডের প্রপার্টির আরেকটা, সেটা হচ্ছে কম্প্রেসিবিলিটি। তো কম্প্রেসিবিলিটিটা কি, যে ওই যে যেটা বলছিলাম যে গ্যাসের বলেন বা লিকুইডের বলেন, আপনি যখন এটাকে, ও না, সলিডের ক্ষেত্রেও বলছিলাম যে যখন কোনো একটা ফোর্স দিয়ে ওটাকে কম্প্রেস করার চেষ্টা করা হবে, সলিডের ক্ষেত্রে কি হয়, ওটা ডিফর্ম হয়, সেটাকে আমরা দেখতে পারি। কিন্তু লিকুইডের ক্ষেত্রে যেটা হয় যে আমরা ওই ডিফর্মেশনটা দেখতে, এয়ারের ডিফর্মেশনটা দেখতে পাই না, কিন্তু হচ্ছে আপনার যদি আপনি ওটাকে ডিটেইলডে পড়েন বা হলো মানে এটার যদি আমরা প্রপার্টি গুলো দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে বিভিন্ন শেপে এটা কম্প্রেস হতে, মানে আর কি ট্রাইঙ্গুলার শেপে এটা কম্প্রেস হয়। তো এই কম্প্রেসিবিলিটি, যে কোনো একটা ফোর্স আসলে যে এটার উপর যে চেঞ্জ ইন ভলিউম, এটাকে হচ্ছে আমরা কম্প্রেসিবিলিটি বলি। তো হলো কম্প্রেসিবল ফ্লুইডকে মানে ফ্লুইডটা আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কম্প্রেসিবল ফ্লুইড আর একটা হচ্ছে ইনকম্প্রেসিবল। তো ইনকম্প্রেসিবল ফ্লুইড বলতে আসলে কিছু নাই, যে যে আপনি কোনো একটা ফ্লুইডকে ফোর্স দিলেন কিন্তু ওটার কোনো চেঞ্জ হলো না ভলিউমের, বা ওটার কোনো মানে ওটার উপর কোনো ইফেক্ট নেই, এরকম হওয়া এরকম ইনকম্প্রেসিবল ফ্লুইড আমরা জেনারেলি কোনো এক্সপেরিমেন্ট করার সময় বা হচ্ছে মেজারিং ডিভাইস এগুলো বানানোর সময় হচ্ছে এরকম চিন্তা করি যে আইডিয়াল লিকুইড। কিন্তু রিয়েল লাইফে এরকম ইনকম্প্রেসিবল ফ্লুইড নেই, যেটা হচ্ছে যে আপনার একটা প্রেসারের কারণে এটার ভলিউম চেঞ্জ হবে না। এই দুইটা টাইপের মধ্যে মানে জেনারেলি রিয়েল লাইফের ফ্লুইডটা হচ্ছে কম্প্রেসিবল ফ্লুইড, আর ইনকম্প্রেসিবল ফ্লুইডটা হচ্ছে আমরা কনসিডার করি টু ডু সাম ক্যালকুলেশন অর সাম সার্টেন পারপাস। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ভিসকোসিটি, আর একটা ফ্লুইডের প্রপার্টি। সেটা হচ্ছে যে ভিসকোসিটি ইজ আ মেজার অফ আ ফ্লুইডস রেজিস্ট্যান্স টু ফ্লো। তার মানে আমরা যখন কোনো একটা ফ্লুইডকে মানে আর কি কোনো একটা জায়গায় ছেড়ে দিব, সেটা যে ফ্লো হওয়া শুরু করবে, তো সেটার ফ্লো না হতে চাওয়ারও একটা কারণ থাকে, মানে মানে নিজেদের মধ্যে রেজিস্ট্যান্স থাকে যে ফ্লো হতে চায় না। তো সেই যে রেজিস্ট্যান্সটা থাকে, এই রেজিস্ট্যান্সটাকে হচ্ছে ভিসকোসিটি বলে। তো এই ভিসকোসিটিটা আমরা কিভাবে বুঝতে পারি, এটা আমরা ভালো বুঝতে পারবো এই যে দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যে আমরা যদি হানি পোর করি আর ওয়াটার পোর করি, হ্যাঁ। তো হানিটা দেখবেন যে আপনি যখন পোর করবেন ওটা অনেক স্লোলি মানে আর কি ড্রিপ হচ্ছে, মানে আস্তে আস্তে পড়ছে, কিন্তু ওয়াটার যে কোনো জায়গায় গেলে তাড়াতাড়ি চলে যায়। তার মানে হলো হানির ভিসকোসিটি অনেক বেশি, মানে ওর রেজিস্ট্যান্সটা অনেক বেশি, ও ফ্লো করতে চায় না। কিন্তু ওয়াটারের ভিসকোসিটিটা কম, যার জন্য হচ্ছে যে কোনো জায়গায় দিলে ওটা ইজিলি
ফ্লো হয়। তো এই জন্যই দেখেন এখানে বলেছে যে দ্যাট ইজ বিকজ যে মানে হানি যে স্লোলি মুভ করে, এটার রিজনটা হচ্ছে হানিজ ভিসকোসিটি ইজ লার্জার কম্পেয়ার টু ওয়াটারস ভিসকোসিটি। আচ্ছা, এরপরে হচ্ছে এই ভিসকোসিটিটাকেই আমরা আবার দুইটা ভাগ করতে পারি। একটা হচ্ছে ডাইনামিক ভিসকোসিটি আর হচ্ছে কাইনেমেটিক ভিসকোসিটি। তো ডাইনামিক ভিসকোসিটিটাই হচ্ছে আপনার মেইনলি যে ভিসকোসিটি যে রেজিস্ট্যান্স প্রপার্টিটা। আর যখন কাইনেমেটিকটা হলো যখন একটা ভেলোসিটি থাকে, দেখেন এখানে লেখা আছে ওয়ান ওয়ে ইজ টু মেজার দ্য ফ্লুইড রেজিস্ট্যান্স টু ফ্লো হোয়েন এক্সটার্নাল ফোর্স ইজ অ্যাপ্লাইড। তো একটা এক্সটার্নাল ফ্লো অ্যাপ্লাই করলেও ওই ফ্লুইডটার যদি হচ্ছে মুভ না করে বা মানে আর কি ওখানেই স্টেবল থাকে, তাহলে ওইটাকে হচ্ছে আমরা ডাইনামিক ভিসকোসিটি বলি। আর যখন হচ্ছে কোনো একটা ফ্লুইড গ্র্যাভিটির কারণে ফ্লো করছে, তখন ওটা যে মেজার করা হয় ওইটার ভিসকোসিটিটা, ওইটাকে হলো কাইনেমেটিক ভিসকোসিটি বলে। তাহলে এই দুইটা ডিফারেন্সটা মেইন। ডাইনামিক ভিসকোসিটি হলো যে ফোর্স তখন যে ওটার রেজিস্ট্যান্সটা, ওটা হলো মানে ডাইনামিক ভিসকোসিটি। আর আপনি ধরেন কোনো ফোর্স দেননি, জাস্ট গ্র্যাভিটির জন্য যে ওটা ফ্লো করবে নিজের একটা ভেলোসিটিতে, সেইটা হচ্ছে কাইনেমেটিক ভিসকোসিটি। কারণ আমরা এর আগে এমনিতেও বলেছি যে কাইনেমেটিকটা আসলে ভেলোসিটির সাথে রিলেটেড, আর ডাইনামিকটা হলো স্ট্যাটিক কন্ডিশনে, মানে যেটা অ্যাট রেস্টে আছে। আচ্ছা, এরপরে এখন হচ্ছে নিউটনস ল অফ ভিসকোসিটি। ভিসকোসিটির উপর একটা নিউটনের ল আছে, সেই লটা হচ্ছে কি আম, হুম, যে ইন আ ফ্লো অফ ফ্লুইড হোয়েন দ্য ফ্লুইড এলিমেন্টস মুভ উইথ ডিফারেন্ট ভেলোসিটিস ইচ এলিমেন্ট উইল ফিল সাম রেজিস্ট্যান্স ডিউ টু ফ্লুইড ফ্রিকশন উইদিন দ্য এলিমেন্টস। তার মানে হচ্ছে যেই টাইপের ফ্লুইড, সেই ফ্লুইডটা মানে আর কি কিরকম ভেলোসিটিতে মুভ করবে এইটা, বা কিরকম রেজিস্ট্যান্স থাকবে, এটা ডিপেন্ড করে আসলে ওই ফ্লুইডটার এলিমেন্টের উপর। অবশ্যই এটাই হচ্ছে মানে নর্মাল, কারণ ওই যে যেটা বললাম যে মানে ওয়াটারের ভিসকোসিটি কম বলে ওটা নর্মালি ফ্লো করছে, আর হানির ভিসকোসিটি বেশি বলে ওটা মানে আর কি স্লোলি মুভ করছে। তো এটা তো ফ্লুইডের উপরই ডিপেন্ড করে যে ওটার ভেলোসিটিটা কেমন হবে। দেয়ারফর শিয়ার স্ট্রেসেস ক্যান বি আইডেন্টিফাই বিটুইন দ্য ফ্লুইড এলিমেন্ট উইথ ডিফারেন্ট ভেলোসিটিস। তার মানে যে ডিফারেন্ট যে ভেলোসিটি হয়, এই ডিফারেন্ট ভেলোসিটির জন্য এটার মধ্যে একটা শিয়ার স্ট্রেস ডেভেলপ হয়। তো এই শিয়ার স্ট্রেসটা কিন্তু এমন না যে আমি মানে আর কি দুইটা আলাদা লিকুইডের মধ্যে বলছি। ধরেন একটা লিকুইডের মধ্যে, মানে একটা এখানে পরে দিয়েতে বুঝতে পারবেন, ধরেন এই যে এরকম একটা কন্টেইনারে কোনো একটা বা কোনো একটা রিভার বা যে কোনো কিছু হতে পারে যেখানে ফ্লুইড ফ্লো করছে, এইখানে পুরাটাতেই তো ওয়াটার, কিন্তু এই ওয়াটারের লেভেলের মধ্যেও হয় কি ভেলোসিটির একটু ডিফারেন্স থাকে। আপার পার্টিকেল বা লোয়ার পার্টিকেল গুলোর মধ্যে ভেলোসিটি ডিফারেন্স থাকে। এই যে দুইটার ভেলোসিটি ডিফারেন্স থাকে, যার জন্য এটার মধ্যে একটা শিয়ার স্ট্রেস ডেভেলপ করে। তো এই যে শিয়ার স্ট্রেসটা ডেভেলপ করে, এই শিয়ার স্ট্রেস আর হলো ভেলোসিটির যে রিলেশনশিপটা, এইটাই এই নিউটনস ল অফ ভিসকোসিটিতে দেখানো হয়েছে। আচ্ছা, এখন আপনাদের একটুখানি জিজ্ঞাসা করি, কারণ হচ্ছে আচ্ছা, আপনারা আমি যে বলছি বুঝতে পারছেন কথা, মানে ক্লাস? আমি আপনাদের কিন্তু আনমিউট করার ইয়ে দিয়েছি, হ্যাঁ, পারমিশন দিয়েছি। তো আপনারা কি ক্লাসটা বুঝতে পারছেন? আচ্ছা, ও হ্যাঁ, আপনাদের মেসেজ দেখতে পাচ্ছি আমি। আচ্ছা, ঠিক আছে। এই জায়গায় আমি কেন জিজ্ঞাসা করলাম, এই যে নিউটনস ল অফ ভিসকোসিটি, এটা কিন্তু হচ্ছে ইম্পর্টেন্ট, হ্যাঁ। তো মানে এই জন্য আমি আপনাদের এখানে ইয়েটা জানতে চাচ্ছি। তো আমি এটাতে আবার আসি। দেখেন, তার মানে নিউটনস ল অফ ভিসকোসিটি কি, এখানে মেইনলি দুইটা জিনিসের মধ্যে রিলেশন ডেভেলপ করা হয়েছে। একটা হচ্ছে শিয়ার স্ট্রেস আর ভেলোসিটি। তো ভেলোসিটিটা কি, যে মানে আপনার এই ফ্লুইডের ধরেন সেম ফ্লুইডই, মানে আর কি একটার মধ্যেই ওয়াটারই ফ্লো হচ্ছে বা যে কোনো একটা লিকুইড ফ্লো হচ্ছে, সেইটার মধ্যেই আপার লেয়ার আর লোয়ার লেয়ার, এরকম এই যে ধরেন এটা আপার লেয়ার এটা লোয়ার লেয়ার, এই দুইটা লেয়ারের মধ্যেই দেখা যায় ভেলোসিটির মাঝে মধ্যে ডিফারেন্স থাকে। তো
তো এই ডিফারেন্সে মানে হয় কি, ধরেন উপরের লেয়ারটার যেরকম ভেলোসিটি, ও চায় যে ওই অনুযায়ী নিচের লেয়ারের ফ্লুইডটা মুভ করুক, আর নিচের লেয়ারের ফ্লুইডের যে ভেলোসিটি সেটা অনুযায়ী চায় যে আপার লেয়ারটা চেঞ্জ হোক। তো এই যে দুইটার মধ্যে ভেলোসিটি ডিফারেন্স, যার জন্য ওখানে একটা শিয়ার স্ট্রেস ডেভেলপ হয়। তো এই শিয়ার স্ট্রেস আর ভেলোসিটির মধ্যে যে রিলেশনটা তৈরি করা হয়েছে, এটাকেই হচ্ছে নিউটনস ল অফ ভিসকোসিটি বলা হয়। তো আম, এখন দেখেন এখানে বলেছে যে এখানে যে শিয়ার স্ট্রেসটা হচ্ছে, এমনি শিয়ার স্ট্রেসটাকে আমরা টাও দিয়ে ইয়ে করি, হ্যাঁ। আচ্ছা, এখানে আসি। শিয়ার স্ট্রেসটাকে আমরা টাও দিয়ে হচ্ছে আর কি ডিসক্রাইব করি। তো এই টাও ইকুয়াল টু, এই শিয়ার স্ট্রেস ইকুয়াল টু হচ্ছে যে আম, ফোর্স বাই এরিয়া, হ্যাঁ। তো এই যে টাও ইকুয়াল টু শিয়ার স্ট্রেস ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, তার মানে এই যে এইখানে যে ফোর্সটা কাজ করছে দুইটা ফ্লুইডের মধ্যে, মানে আর কি ডিফারেন্ট ভেলোসিটি হওয়াতে, তো সেইটা হচ্ছে আপনার পার ইউনিট এরিয়াতে যে ফোর্সটা, এটাকে আমরা হচ্ছে শিয়ার স্ট্রেসটা বলছি। এই শিয়ার স্ট্রেসটাই ভেলোসিটির সাথে আম, আপনার যে নোটেশন ইউজ করলে কাজ করে না। তো দেখেন যখন হচ্ছে এরকম দুইটা আলাদা ডিফারেন্স হচ্ছে, যে ডিফারেন্ট যে ভেলোসিটিটা হচ্ছে, যার জন্য যে দুইটার মধ্যে একটা স্ট্রেস কাজ করছে, প্লাস হচ্ছে যে একটা ফোর্স ফিল করছে দুইটাই পার্টিকেল, যে মানে একটা পার্টিকেল আর একটা পার্টিকেলকে অন্যদিকে নিয়ে যেতে চাচ্ছে, যে এই যে ফোর্স ইউনিট এরিয়াতে, এটাকে আমরা শিয়ার স্ট্রেস বলছি। এখন নিউটন কি বলেছে, যে এই টাউটা, এই শিয়ার স্ট্রেসটা আপনার হচ্ছে এই ডেল ভি বাই ডেল ওয়াই এর সাথে প্রপোর্শনাল। তার মানে কি, ভেলোসিটি এই যে মানে আর কি যে কোনো এই লেয়ার অফ ফ্লুইড, এই দুইটা লেয়ারের যে মানে আর কি ভেলোসিটি ডিফারেন্স, ডেল ভি মানে কি, ডেল মানে কি আমরা দুইটা ডিফারেন্স বুঝাই, হ্যাঁ। তো ডেল ভি মানে হচ্ছে এই যে আপার লেয়ার আর লোয়ার লেয়ারের যে ভেলোসিটি, এই দুইটা ভেলোসিটি ডিফারেন্সটা। আর ডেল ওয়াইটা মানে বোঝাচ্ছে যে আপার লেয়ার আর লোয়ার লেয়ারের মধ্যে মানে ডিস্টেন্সটা যেটা, সেটাকে বোঝাচ্ছে। তার মানে যে শিয়ার স্ট্রেসটা আমরা এখানে পেলাম, সেটাই ডেল ভি আর ডেল ওয়াই এর প্রপোর্শনাল। তো ডেল ভিটা মানে কি, এই যে দুইটা লেয়ার, এই দুইটা লেয়ারের ভেলোসিটি ডিফারেন্স, আর ডেল ওয়াইটা মানে হলো এই দুইটা লেয়ারের ডিস্টেন্স। তো এইখান থেকে আমরা আর কি এই টাউটা যে হচ্ছে ডেল ভি বাই ডেল ওয়াই এর প্রপোর্শনাল, তারপর আমরা এই ইকুয়েশনটা মানে আর কি ফর্মুলাটা ডেভেলপ করি, যেখানে একটা আমরা কনস্ট্যান্ট নিয়ে আসি, কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি, যেটাকে ইটা বলা হয়। এটাকে বলা হয় হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। তো এটার উপর ফ্লুইডের ডিপেন্ড করে। আর এই যে আপনার শিয়ার স্ট্রেসের ভ্যালুটা পজিটিভ কখন হবে, যখন হচ্ছে এই যে ডেল ভি বাই ডেল ওয়াই এর ভ্যালুটা পজিটিভ, আর এটা নেগেটিভ হয় যখন হচ্ছে ডেল ভি বাই ডেল ওয়াই এর ভ্যালুটা নেগেটিভ। তো ডেল ভি বাই ডেল ওয়াই এর ভ্যালুটা নেগেটিভ পজিটিভ কিভাবে হয়, যে ধরেন এই যে আমরা এক্সিস যে ধরেছি, ওয়াই এক্সিস আর এক্স এক্সিস, এটা তো একটা পজিটিভ আর নেগেটিভ সাইড থাকে। তো পজিটিভ সাইডে যদি মানে আর কি বেশি ভেলোসিটিটা থাকে, ডেল ভিটার ভ্যালুটা যদি পজিটিভে আসে, তাহলে হচ্ছে ওটার শিয়ার স্ট্রেসটাও পজিটিভে আসে। আর যদি নেগেটিভ মানে আর কি এমন যে মানে হায়ার ভেলোসিটি নেগেটিভের দিকে, তাহলে ওখানে নেগেটিভ ভেলোসিটি আসে, সো হচ্ছে শিয়ার স্ট্রেসটাও নেগেটিভ হয়। আচ্ছা, তো এইখান থেকে এই যে ইটার যে আর কি, ইটাটাকে যদি আমরা একটা সাইডে নিয়ে এসে ফর্মুলাটা লিখি, টাউ ডিভাইডেড বাই ডেল ভি বাই ডেল ওয়াই, এখান থেকেই আমরা হচ্ছে ইটার একটা ইউনিট পাই, যেটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, কেজি পার মিটার পার সেকেন্ড। কারণ তো এটা আমরা এখানে আর কি ইউনিট ফরমেশনটা দেখলেই বুঝতে পারবেন। তো এটার টোটাল ভিসকোসিটি টোটাল হচ্ছে তিনটা ইউনিট, এসআই ইউনিট যে হচ্ছে পার মিটার অথবা নিউটন পার মিটার প্যাসকেল সেকেন্ড বলতে পারি। ইউএসএ তে বলা হয় যে পাউন্ড সেকেন্ড পার ফিটার স্কয়ার বা স্লাগ পার ফিট পার সেকেন্ড। আর আরেকটা আছে, এটা আপনাদের পরীক্ষায় মাঝে মধ্যে থাকবে, হ্যাঁ, যে দেখবেন যে মানে পয়েস দিয়ে দেয়,
যে মানে ডাইনামিক ভেলোসিটি পয়েজে দেওয়া আছে, তো পয়েজ দিয়ে দেওয়া থাকলে আপনি কিন্তু ওই পয়েজে ম্যাথটা করতে পারবেন না, তখন আপনাকে হচ্ছে এটাকে প্যাসকেল সেকেন্ডে, যেটা এসআই ইউনিট, সেটাতে নিতে হবে। তো 1 পয়েজ ইকুয়াল টু 0.1 প্যাসকেল সেকেন্ড। তো হচ্ছে আম, এটাই আর কি এখানে আমরা মানে চেঞ্জ করে নিব ম্যাথ করার সময়, অথবা সেন্টি পয়েজে থাকতে পারে যে 1 পয়েজ ইকুয়াল টু 100 সেন্টি পয়েজ। তো সেম ভাবে হচ্ছে আমরা এখান থেকে ডাইনামিক ভিসকোসিটি থেকে কাইনেমেটিক ভিসকোসিটি বের করতে পারি। তো কাইনেমেটিক ভিসকোসিটি আর ডাইনামিক ভিসকোসিটির ডিফারেন্সটা হচ্ছে যে যদি আমরা এই ডাইনামিক ভিসকোসিটিটাকে রো দিয়ে ডিভাইড করি তাহলে আমরা হচ্ছে কাইনেমেটিক ভিসকোসিটি পাই। তো ওই অনুযায়ী হচ্ছে আমরা এটার ইউনিটটাও পাবো মিটার পার সেকেন্ড, মিটার স্কোয়ার পার সেকেন্ড অথবা ফিট স্কোয়ার পার সেকেন্ড। আর আরেকটা যেটা ওখানে যেমন এটা ছিল পয়েজ, এটার একটা মাঝে মধ্যে দেখবেন ম্যাথে ইউজ হয় স্টোক বা সেন্টি স্টোক। তো এরকম থাকলে আপনাদেরকে যে মিটার স্কোয়ার পার সেকেন্ডে চেঞ্জ করে নিয়ে তারপরে হচ্ছে ম্যাথটা করতে। তো আজকের লেকচার আপনাদের মোটামুটি এতটুকুই। হ্যাঁ, এরপরে যেটুকু আছে এটা আপনাদের লেকচার 2টা পুরাপুরি না, এরপরে আরো আছে, কিন্তু আপনাদের টাইপস অফ ফ্লুইড এগুলো আমি আবার নেক্সট ক্লাসে পড়াবো, যেহেতু আমার এমনিতেও 9টা থেকে একটা ক্লাস আছে। এখন একটু আপনাদের কথা শুনি, তারপরে হচ্ছে পরের দিন বাকি টাইপস অফ ফ্লুইড বলবো। আচ্ছা, এখন হলো আপনাদেরকে আমি মনে হয় আনমিউট করার পারমিশন দিয়েছি, আপনারা কেউ একজন একটু রেসপন্স করেন তো। আপনারা কি আনমিউট করে কথা বলতে পারছেন? ও, হচ্ছে না। এখন ম্যাম দেখেন তো। আনমিউট হচ্ছিল না, এখন এই যে হয়েছে। এখন হয়েছে, এখন আমি আচ্ছা শুনতে হয়েছে পাচ্ছি। ম্যাম। ঠিক সে আছে, ম্যাম আচ্ছা ঠিক ম্যাম আছে, আমি প্রেজেন্টটা দিয়ে আপনাদেরকে দিচ্ছি। হুম, ঠিক আছে। আমরা আচ্ছা, কথা এখন আমার বলতে তো বলতে মোটামুটি প্রেজেন্ট দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ ম্যাম ম্যাম প্রেজেন্টে আমরা শুধু রোলটা দিলে হবে না ম্যাম? হ্যাঁ, ঠিক আছে, রোলটা দেন, অসুবিধা নাই। ঠিক আছে ম্যাম। রোলটা দিয়ে দেন। আর হচ্ছে আপনাদের আজকে যে লেকচারটা দিলাম এটাতে কোনো বুঝতে অসুবিধা আছে? না ম্যাম, জি। আসলে হয়েছে কি, আমি আপনাদের আর একটু পেন দিয়ে মানে আর কি আরো ইয়ে করে ওখানে পড়াতে পারলে ভালো হতো। আমি বুঝতে পারছি না কেন এমন হচ্ছে যে মানে আর কি আমি যদি স্লাইডে কোনো মানে আর কি ড্র করি তারপর আর স্লাইডটা চেঞ্জ হচ্ছে না, এইসব প্রবলেম গুলো আসলে আমার সর্ট করতে হবে। সমস্যা নেই, ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে না এগুলো ম্যাম, হবে ক্লাস না। অনেক ভালো হয়েছে এবং পুরোপুরি বুঝতে পারছি। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, থ্যাংক ইউ। ম্যাম আপনার ক্লাস ভালো হয়েছে, আচ্ছা, আলহামদুলিল্লাহ আরেকটা আমরা সবাই আপনারা বুঝতে আমাকে পারছি। কোনো সরি, বুঝতে পাইনি। ম্যাম ক্লাস বুঝতে পারছি আমরা মোটামুটি ভালোই হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম